গুড ইভিনিং স্টুডেন্টস, তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আশা করি প্রত্যেকেই সুস্থ আছো। তোমরা জানো বর্তমান যে সময়টার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে সময়টার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করছি, দিন যাপন করছি প্রত্যেকেই, বলতে গেলে এক কথায় আমরা পুরোপুরি গৃহবন্দী। শুধু আমরাই নয়, গোটা বিশ্ববাসী গৃহবন্দী হয়ে আছে। তো এই পরিস্থিতিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই বন্ধ। তো সব বন্ধ হয়ে থাকার জন্য কি হচ্ছে, তো তোমাদের ক্লাস তো আমরা স্কুল বন্ধ থাকার জন্য তোমাদের ক্লাসও আমরা নিতে পারছি না। তো ক্লাস নিতে পারছি না বলে তো পড়াশোনাটা যাতে পিছিয়ে না যায় তোমাদের, ঠিক আছে, সাবজেক্টে যাতে তোমরা পিছিয়ে না পারো, তাই আমাদের স্কুল থেকে, রাজাডাঙ্গা PM হাই স্কুল, আমাদের স্কুল থেকে আমাদের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আজ আমার 12 গার্লস তোমাদের সাথে প্রথম ক্লাস, অনলাইন ক্লাস আমার প্রথম আজকে। তো আজ আমি শুরু করছি একটি পোয়েম দিয়ে, ঠিক আছে, পোয়েমটির নাম হলো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, সনেট নাম্বার 18, আমার বইয়ে পেজ নাম্বার 102। দেখো তোমাদের কারোর সাথে মিলতেও পারে, আবার আমার মনে হয় তোমাদের বেশিরভাগের সাথেই আমার হয়তো পেজ নাম্বারটা মিলবে না। যাই হোক, আমি যতটা, যেহেতু তোমাদের সাথে ফেস টু ফেস ইন্টারাকশান আমার হচ্ছে না, ঠিক আছে, আমি যতটা পারছি সহজ করেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি আজকে তোমাদেরকে প্রথমে পোয়েমটি সম্পর্কে কিছু ছোটোখাটো ইনফরমেশান দেব এবং ইন্ট্রোডাকশানটা আমরা আজকে পড়ব, ঠিক আছে। তো ইন্ট্রোডাকশানটা পড়ার পর তোমরা নিজেরা বাড়িতে ভালো করে মন দিয়ে পড়বে। নেক্সট ক্লাসে যখন আমি নেব তখন আমরা পোয়েমটার যে টেক্সটটা সেটা আমরা পড়ব, পোয়েমটার টেক্সটটা আমি এক্সপ্লেন করব, ঠিক আছে। আর আমি যেভাবে ক্লাস করাচ্ছি তারপরে তোমাদের ধরো বাড়িতে পড়ে, নিজেরা পড়ে বুঝে, কোথাও যদি তোমাদের সমস্যা থাকে, প্রবলেম হলে অবশ্যই আমাকে মেসেজ করবে। কোনো জায়গায় যদি তোমাদের মনে হয় যে ম্যাডাম আর একবার বুঝিয়ে দিন, আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝিয়ে দেব। কিন্তু আমি আমার মতো পড়িয়ে যাব, তোমরা বাড়িতে পড়বে না, সেটা যেন না হয়, ঠিক আছে। তো চলো স্টার্ট করি আমাদের 12 ক্লাসের প্রথম অনলাইন ক্লাস উইথ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, প্রথমে আমরা পোয়েটের নাম জানি আগে। উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে নামটা, ওনার সম্পর্কে খুব বেশি কিছু তথ্য আমরা আগে না জানলেও ওনার নাম কম বেশি হয়তো আমরা শুনেছি, বা আমাদের মধ্যে কেউ কেউ হয়তো অল্প বিস্তর ওনার সম্পর্কে জেনেও থাকতে পারেন তোমরা, তাই তো, কম বেশি ওনার সম্পর্কে অনেকেই হয়তো শুনেছো বা জানো হয়তো অনেকে। তো দেখো, কবিতাটির টাইটেলের প্রথমে লেখা আছে সনেট নাম্বার 18, ঠিক আছে, সনেট নাম্বার 18 ওয়ার্ডে আমি পড়ে যাব। প্রথমে আমি সনেট কাকে বলে সেটা আমি আগে তোমাদেরকে বোঝাই। সনেট কাকে বলে? সনেট হচ্ছে 14 লাইনের কবিতাকে আমরা সনেট বলবো, চতুর্দশপদী কবিতা, ঠিক আছে। 14 লাইনের যে সকল কবিতা সেগুলোকে বলা হয় সনেট। তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে 14 লাইনের যে কোনো কবিতাই তো সনেট, কিন্তু 14 লাইনের যে কোনো কবিতা বা যে কোনো সনেটই কি তাহলে শেক্সপিয়ারের লেখা? উত্তরটা কিন্তু না, সব সনেট শেক্সপিয়ারের লেখা নয়, ঠিক আছে। যেমন ধরো, তোমাদেরকে আমি জাস্ট একটা উদাহরণ দিই। যেমন ধরো, আমি তোমাদের সাথে যেভাবে ক্লাস করাই, ধরো একই টপিক বা একই সাবজেক্ট, তোমাদের অন্যান্য স্যাররা আছেন, অন্যান্য ম্যাডামরা আছেন, আমরা কি করি, আমরা যে যার নিজস্ব স্টাইলে আমরা পড়াই। আমাদের কারোর পড়ানোর সাথে কারোর পড়ানোর কিন্তু কোনো মিল নেই, তাই তো। আমি আমার স্টাইলে পড়াই, তোমাদের অন্যান্য স্যার ম্যাডামরা ইংরেজি যারা আছেন তাদের নিজস্ব স্টাইলে তারা পড়ান, ঠিক আছে। ঠিক এই কথাটা আমি
আমি কেন বললাম এই কথাটা, এটা বোঝানোর জন্য আমি বললাম যে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেটের সাথে অন্যান্য সনেট যে লেখা হয়েছে, অন্যান্য যে চতুর্দশপদী লেখাগুলো আছে ইংরেজিতে, তার কিছু কিছু ক্ষেত্রে অমিল রয়েছে। মানে শেক্সপিয়ারের লেখা সনেটের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, শেক্সপিয়ারের লেখা সনেটের বৈশিষ্ট্য কি? এখানে থাকবে 4 লাইন স্ট্যান্জাস। ঠিক আছে, 4 লাইন করে এক একটি স্ট্যান্জা হবে, কবিতার এক একটি স্তবক হবে 4 লাইন করে। ঠিক আছে, এরম করে 3টে স্ট্যান্জা থাকবে 4 লাইন, আর শেষে গিয়ে আমরা দেখব 2টো কনক্লুডিং লাইন। শেষাংশে গিয়ে আমরা দেখব 2টো কনক্লুডিং লাইন। ঠিক আছে, প্রথম যে স্ট্যান্জাগুলো থাকবে 4 লাইনের সেগুলোকে আমরা বলবো কোয়াট্রেন্স। প্রথম যে স্তবকগুলো থাকবে 4 লাইনের সেগুলোকে আমরা ইংরেজিতে বলবো কোয়াট্রেন্স। ওকে, এরকম করে 3টে স্তবক থাকছে, কোয়াট্রেন্স থাকছে, আর লাস্ট শেষে গিয়ে যে 2টো লাইন থাকছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি কনক্লুডিং কাপলেটস। ঠিক আছে, কনক্লুডিং কাপলেটস, নট কাপলেট, চা খাওয়ার কাপলেট নয়, কিন্তু কাপলেটস। তোমরা বইয়ে বানানটা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, এটা হলো সনেট কাকে বলে এবং শেক্সপিয়ারিয়ান সনেটের বৈশিষ্ট্য কি। এই যে কথাগুলো আমি বলছি, আমি কিন্তু যথেষ্ট আস্তে ধীরে ধীরে বলার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তোমরা চেষ্টা করবে খাতায় এগুলোকে নোট ডাউন করে রাখতে। ঠিক আছে, তাহলে তোমাদের এমসিকিউ বলো বা এসএ কোয়েশ্চেন বলো, সেই সমস্ত কোয়েশ্চেনের উত্তর পড়ার সময় সুবিধে হবে। এবার আসি আমরা সনেট নাম্বার 18। প্রথমে আমরা লেখকের সনেটের বৈশিষ্ট্যটা জানলাম, লেখক সম্পর্কে অবশ্যই আমরা পড়ব। ঠিক আছে, এবার আসি আমরা সনেট নাম্বার 18। 1, 2, 3, 4, 5, 6 থেকে 17 নাম্বার পর্যন্ত এমনি চলে গিয়ে স্কিপ করে গিয়ে 18 নাম্বার কেন? 18 নাম্বার কেন? শেক্সপিয়ার সনেট মোট কতগুলি সনেট লিখেছেন? 154 সনেটস। ঠিক আছে, যেই সনেটগুলির অনেকগুলো ভাগ আছে। কেমন ভাগ আছে? যেই সনেটগুলোর কিছু অংশ লেখা হয়েছে ধরো তার বন্ধুকে উদ্দেশ্য করে, কিছু সনেট লেখা হয়েছে ডার্ক লেডিকে উদ্দেশ্য করে, আবার কিছু সনেট লেখা হয়েছে রোম্যান্স গড কিউপিডকে উদ্দেশ্য করে। ঠিক আছে, এবার যে তার জন্য ওই যে 1 থেকে 154 নাম্বার পর্যন্ত সনেট লিখেছেন শেক্সপিয়ার, তার মধ্যে 18 নাম্বার সনেটটি হচ্ছে আমাদের 12-এর পাঠ্য হিসাবে দেওয়া হয়েছে। ওকে, এবার ওই যে আমি বললাম যে তার সনেটের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সনেটে বিভিন্ন জনকে উদ্দেশ্য করে লেখা। হ্যাঁ, বিভিন্ন জনকে বলতে 3 জন। কে কে? এক হচ্ছে তার বন্ধু, বন্ধুর নাম কি? মিস্টার WH বা থমাস সাউথহ্যাম্পটন বা আর্ল সাউথহ্যাম্পটন। কিছু কিছু ক্ষেত্রে ক্রিটিক্সদের মধ্যে বন্ধুর নামটা নিয়ে কিছু কনফিউশন আছে। যাই হোক, যতটুকু ইনফরমেশান আমরা পেয়েছি, আমরা জেনেছি, আমি ততটুকুই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, কিছু সনেট লেখা হয়েছে ডার্ক লেডিকে উদ্দেশ্য করে, আবার কিছু সনেট লেখা হয়েছে রোম্যান্স গড কিউপিডকে উদ্দেশ্য করে। ওকে, এবার এই যে 18 নাম্বার সনেটটি আমরা পড়ব, এই সনেটটি সম্পূর্ণভাবে শেক্সপিয়ার কাকে ডেডিকেট করে লিখেছেন? তার ফ্রেন্ডকে ডেডিকেট করে, মিস্টার WH। ওকে, মিস্টার WH-কে উদ্দেশ্য করে লিখেছেন। ঠিক আছে, তো এবার কি হয়েছে, এই সনেটের মধ্যে দ্য পোয়েট সেলিব্রেটস দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড। এই সনেটের মধ্যে কবি কি উদযাপন করেছেন, কি সেলিব্রেট করেছেন? বন্ধুর সৌন্দর্যকে কবি এখানে উদযাপন করেছেন, কবি এখানে ডেসক্রাইব করেছেন কবিতাটির মধ্য দিয়ে তার বন্ধুর সৌন্দর্যকে। আর কি আছে এখানে? এখানে আছে টাগ অফ ওয়ার বিটুইন বিউটি অ্যান্ড টাইম। আর এই কবিতাটির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে 18 নাম্বার সনেটে আমরা আর কি দেখতে পাচ্ছি?
যুদ্ধ, একটা ঠান্ডা লড়াই চলছে কিসের সাথে কিসের, সময়ের সাথে সৌন্দর্যের, ঠিক আছে, সময়ের সাথে সৌন্দর্যের। এই যে দ্য টাগ অফ ওয়ার বিটুইন বিউটি অ্যান্ড টাইম, এই যে পার্টিকুলার বিষয়টি আমরা পরবর্তী আরেকটু যখন এগিয়ে যাব, ওই চ্যাপ্টারটা আরেকটু যখন এগোবো তখন আমি আরও ইলাবোরেটলি তোমাদেরকে বলার চেষ্টা করব, ঠিক আছে। তো এটা হলো সনেট নাম্বার 18। 18টা কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে সেটা আমি তোমাদেরকে বললাম। স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বলছি, প্রত্যেকটা তোমরা পয়েন্ট আউট করবে, নাম্বারিং করে পয়েন্ট আউট করবে। এবার আসি আমি পোয়েমটির টাইটেলের ক্ষেত্রে, ঠিক আছে। টাইটেলটি এখানে দেখো, মন দিয়ে ভালো করে দেখবে। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, কোশ্চেন করা হচ্ছে এখানে, কবি প্রশ্ন করেছে। আচ্ছা তোমরা মনে করার চেষ্টা করো তো, এতদিন পর্যন্ত আর কি ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12 যাই হোক, এতদিন পর্যন্ত তোমরা বাংলা বা ইংরাজিতে যতগুলি কবিতা পড়েছো বা বিভিন্ন গল্প পড়েছো, তার যে শিরোনামটা, তার যে টাইটেলটা থাকছে, মনে করার চেষ্টা করো তো, কোনো টাইটেলে কি কোয়েশ্চেন মার্ক থাকছে? না, নিশ্চয়ই না বলছো তোমরা, তাই তো। কিন্তু এই টাইটেলটির ক্ষেত্রে দেখো একটা কোয়েশ্চেন মার্ক। তো তোমাদের নিশ্চয়ই মনে একটা প্রশ্ন যাচ্ছে যে ম্যাডাম কেন এখানে টাইটেলটির মধ্যে কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে, তাই তো। আমি তোমাদেরকে এক্সপ্লেইন করছি কোয়েশ্চেন মার্কটা কেন দেওয়া হয়েছে। দেখো আগে বাংলা মানেটা বোঝো, টাইটেলটার বাংলা মানেটা কি? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, গ্রীষ্মের একটি দিনের সাথে আমি কি তোমায় তুলনা করতে পারি। এখানে THEE দি, এটা হচ্ছে পোয়েটিক ওয়ার্ড অফ ইউ, YOU, ইউ মানে তুমি, হ্যাঁ। THEE দি হচ্ছে ইউ এর পোয়েটিক ওয়ার্ড। কবিতার ভাষায় বিভিন্ন ওয়ার্ডকে লেখা হয় কবিতার ভাষা, সেক্ষেত্রে আমরা সাধারণ অর্থে বা স্বাভাবিক ক্ষেত্রে যেই সমস্ত নর্মালি ওয়ার্ড ইউজ করি, কিছু কিছু ওয়ার্ডের পোয়েটিক ওয়ার্ড আছে, সেগুলো পোয়েম লেখার ক্ষেত্রে একটু চেঞ্জ হয়, কিন্তু তার মানেটা একই থাকে, ঠিক আছে। তো বলছে আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। কবি এখানে নিজেই কনফিউশনে আছেন, কবি নিজেই দ্বিধাগ্রস্ত যে সত্যি কি আমি পারি আমার বন্ধুর সৌন্দর্যকে একটি সামার ডের সাথে তুলনা করতে। তার মানে কি, বন্ধু সামার ডের থেকে খারাপ না বন্ধু সামার ডের থেকে ভালো? কখন আমরা মনের মধ্যে কোশ্চেন হয় যে ওর সাথে কি ওর তুলনা হয়, কখন হয় এটা? যখন যার সাথে আমরা তুলনা করতে যাচ্ছি বা যার সাথে তুলনা করতে যাচ্ছি সেটা সুপিরিয়র হয়। তার মানে এখানে বন্ধুর সৌন্দর্য একটি সামার ডের থেকে অনেক বেশি উন্নত মানের বা অনেক বেশি সুন্দর। বন্ধুর সৌন্দর্য এবং একটি সামার ডের সৌন্দর্য তুলনা কখনোই করা চলে না। এই যে তুলনা করা চলে না বা কেন চলছে না, এটা আমরা আরও ক্লিয়ার হব যখন আমরা কবিতাটির টেক্সটটা পড়ব। কবিতার টেক্সটটা যখন আমরা পড়ব তখন এই বিষয়টি আমাদের আরও ক্লিয়ার হবে। এবার তোমাদের নিশ্চয়ই কোয়েশ্চেন আসছে, ম্যাডাম সামার ডের সাথেই কেন তুলনা করা হচ্ছে, কেন নয় উইন্টার ডের সাথে? আচ্ছা, আমরা ভারতবর্ষে থাকি, ভারতবর্ষ মেনলি কি গ্রীষ্মপ্রধান দেশ, তাই তো। এখানে আমরা 6টা ঋতুর সম্মুখীন হই, 6টা ঋতু আমরা ছোট থেকে জেনে এসেছি, এবং প্রত্যেকটা ঋতুই নির্দিষ্ট বৈশিষ্ট্য সহকারে বিরাজমান। প্রত্যেকটা ঋতুই কিন্তু আমরা ফিল করতে পারি। তোমরা বলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে 6টা ঋতু, প্রত্যেকটা ঋতুই কিন্তু নিজস্ব বৈশিষ্ট্যে বিরাজমান, তাই কি না? গ্রীষ্মে প্রখর রোদ, বর্ষায় বৃষ্টি, এইভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা ঋতুই কিন্তু, ঠিক আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য সহকারে আসে, যেই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কবিগুরু রচনা করেছিলেন ঋতুরঙ্গ। তোমরা জানো, অনেকে পার্টিসিপেটও করেছো, স্কুলে হয়েওছে একবার, তাই তো। তো এবার আমাদেরকে এটা মনে রাখতে হবে, উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু একজন ইংলিশ পোয়েট। তার মানে কি, তিনি নিশ্চয়ই ইন্ডিয়ান নন, একজন ফরেন লেখক, ইংলিশ পোয়েট। তার মানে তিনি যদি সামার সিজনের কথা এখানে বলে থাকেন তাহলে সেটা ফরেন কান্ট্রির সামারই উল্লেখ করবেন এখানে তিনি।
তিনি নিশ্চয়ই এখানটা আমাদের ইন্ডিয়ান সামারের কথা বলবেন না। ইন্ডিয়ান সামার বলতে আমরা কি বুঝি? গরমে প্যাচপ্যাচে ঘেমে নেয়ে একসা অস্থির একটা ব্যাপার, তাই তো? কিন্তু যদি আমরা ফরেন কান্ট্রিগুলোর কথা ভেবে থাকি, তাহলে তোমরা জানো বা অনেকে আমরা টিভিতে দেখি, টিভিতে দেখে যতটুকু আমরা বুঝতে পেরেছি, কি হয় ফরেন কান্ট্রিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ফ্রোজেন থাকে, উইন্টার, বেশিরভাগ ক্ষেত্রে উইন্টারটাই বিরাজ করে। যখন সেখানে বরফটা গলতে শুরু করে, ধীরে ধীরে হালকা রোদের কিরণ, সান রেস তারা পায়, ঠিক আছে, গাছে গাছে ধরো ছোট ছোট ফুল ফোটে, নতুন কিশলয় জন্মায়। হ্যাঁ, শীত কিন্তু, তার মানে সামার বলতে আমাদের এখানকার সামার ভেবো না যে প্রচণ্ড গরম লাগছে, তেমনটা কিন্তু নয়, ঠিক আছে, তেমনটা কিন্তু নয়। কিন্তু একটা মনোরম ওয়েদার, মনোরম একটা পরিবেশ যখন বিরাজ করে, ঠিক সেই সিজনটাকে ফরেন কান্ট্রিতে সামার হিসাবে গণ্য করা হচ্ছে। এখানে কবি ঠিক সেই পরিবেশটাকেই কিন্তু সামার হিসাবে গণ্য করেছেন। সেই সুন্দর মনোরম একটি সামার ডের সাথে কবি এখানে বন্ধুর সৌন্দর্যটাকে তুলনা করবেন কি না সেই বিষয়ে তিনি দ্বিধাগ্রস্ত। সেই কারণেই টাইটেলটার ক্ষেত্রে দেখো একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে? ক্লিয়ার? যদি কোনো অসুবিধা থাকে আমি কিন্তু বারবার করে বলছি, তোমরা নির্দ্বিধায় আমাকে জানাবে। তোমাদের যেভাবে সুবিধা মেসেজ করো, ভয়েস রেকর্ডিং করো, যেভাবে তোমাদের মনে হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আচ্ছা, এতটুকু হলো। এবার আসি উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে। অল্প কিছু তো আমাদের জানতেই হবে, লেখক সম্পর্কে কিছু না জেনে তার লেখা পড়বো, এটা কি করে সম্ভব, তাই তো? চলো। আচ্ছা, এখানে আমার বই ইন্ট্রোডাকশনটা একটু বড়, আমার মনে হয় তোমাদের বই ইন্ট্রোডাকশনটা একটু ছোট। তো যাই হোক, যতটুকু যার বই মিলছে দেখো, তার সাথে তো মিলে যাচ্ছে। আর যাদের সাথে বই আমার মিলছে না, তারা ইনফরমেশনগুলো বাংলায় হোক বা ইংরেজিতে যেই লাইনগুলো আমি রিডিং পড়ে তোমাদেরকে বাংলা মানে বোঝাচ্ছি, তোমরা সেইভাবে করেই চেষ্টা করো ডায়েরিতে বা খাতায় লিখে রাখতে, তাহলে তোমাদেরই সুবিধে হবে, ঠিক আছে? আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার অফ 1564। 1564 সালে উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হয়, অ্যান্ড died in the year of 1616। 1616 সালে ওনার মৃত্যু হয়। Remains one of the greatest writers in the English language। তিনি ইংরেজি সাহিত্যের একজন মহান লেখক, ঠিক আছে? আমাদের যেমন ধরো আমাদের ভারতীয় লেখক বলো বা যাই বলো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া যেমন আমরা বিভিন্ন ক্ষেত্রে পেয়ে থাকি, কবিতায়, গল্পে, নাটকে, একই রকমভাবে শেক্সপিয়ারেরও এরকম বিভিন্ন ক্ষেত্রে বিচরণ ছিল। তার লিখন শৈলী বা লিখন দক্ষতা বিভিন্ন ক্ষেত্রে আমরা তার পরিচয় পেয়ে থাকি। known as Bard of Avon। এই যে বার্ড অফ অ্যাভন, নট BIRD, পাখি নয় কিন্তু, BARD, বার্ড অফ অ্যাভন। অ্যাভন একটা জায়গার নাম। বার্ড যদি বলা হয়, বার্ডটা কি? বার্ড হচ্ছে, বার্ড বলা হয় চারণ কবিদের, ঠিক আছে? যেই সময় শেক্সপিয়ারের সময়কালে, ঠিক আছে, তখন কি হতো, সেই মেডিভেল এজে, হ্যাঁ, সেখানে সেই সময় এই যে কবিরা বিভিন্ন ক্ষেত্রে, ট্রাভেলিং পোয়েট, ভ্রাম্যমান কবি, বিভিন্ন ক্ষেত্রে ওনারা কি করতেন, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে, বিভিন্ন রাজসভায় গিয়ে গিয়ে তারা তাদের কবিতাকে মানে গানের মধ্য দিয়ে, ঠিক গান নয়, যেমন ধরো কবি গান, ঠিক আছে, কবি গানের মতো করে লাইভ পারফরমেন্স মানে পারফর্ম করে, পারফর্ম মানে তোমরা বোঝো কিছু একটা দেখিয়ে, ঠিক আছে, কিছু একটা দেখিয়ে মিন্স পারফর্ম করে, কিছু একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে গেয়ে বা কবি গান বাংলা অর্থে যাকে বলে, সেইভাবে তারা তাদের কবিতাগুলো বিভিন্ন জায়গায় প্রচার করতেন। সেই ট্রাভেলিং পোয়েটদের মধ্যে শেক্সপিয়ারও ছিলেন একজন। Shakespeare is the poet playwright whose work has been translated into every living language। তিনি শুধুমাত্র যে একজন কবি ছিলেন তা কিন্তু নয়, তিনি একজন প্লেরাইটও ছিলেন একজন নাট্যকার। whose work has been translated into every living language, যার লেখা সমসাময়িক বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছিল।
He wrote through the reign of Queen Elizabeth I and King James VI. তিনি যেই সময়কালে মানে যেই সময়কালটায় শেক্সপিয়ারের লেখা বা যেই সময়কালটায় তিনি ছিলেন সেই সমসাময়িক সময়টা কোন সময়টা ছিল, যেই সময় কুইন এলিজাবেথ ফার্স্ট এবং কিং জেমস সিক্স তাদের রাজত্বকাল চলছিল। ঠিক আছে। শেক্সপিয়ার রিক্রিয়েটেড স্টোরিজ ফ্রম হিস্ট্রি অ্যান্ড মাইথোলজি for his contemporaries and articulated the lyricism of the age in his sonnets. শেক্সপিয়ার কী করতেন? তার বিভিন্ন গল্প, কবিতা, নাটক লেখার যে উপকরণ বা উপাদান তিনি কোথার থেকে নিতেন? কিছুর দ্বারা অনুপ্রাণিত হয়েই তো আমরা কিছু করি, তাই তো? যেমন ধরো কোনো কিছুর দ্বারা যেমন ধরো আজকে আমার দিদি, কথার কথা বলছি, আমার দিদি বাড়িতে খুব সুন্দর পড়াশোনা করে, সারা দিনরাত সে বই নিয়ে পড়াশোনা করে, সে ভালো রেজাল্ট করে। সেইখানে দাঁড়িয়ে আমি সবসময় ক্লাসে ফার্স্ট না হলেও চেষ্টা নিশ্চয়ই করব যে আমি ভালো মার্কস নিয়ে পাশ করি। তার মানে কি আমি আমার দিদির দ্বারা অনুপ্রাণিত হয়ে ভালো পড়াশোনা করার চেষ্টা করছি, তাই তো? এক্ষেত্রে তিনি অনুপ্রাণিত হতেন কিছু হিস্টোরিক্যাল স্টোরিজ অ্যান্ড মাইথোলজিক্যাল স্টোরিজ দ্বারা, কিছু ঐতিহাসিক এবং কিছু পৌরাণিক কাহিনীর থেকে উপাদান সমৃদ্ধ হয়ে তিনি তার লেখার মধ্যে সেগুলো সমসাময়িক কন্টেম্পোরারিজ, সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে তিনি সেগুলো তুলে ধরার চেষ্টা করতেন। অ্যান্ড আর্টিকুলেটেড মিনস ক্লিয়ারলি এক্সপ্রেসড, পরিষ্কারভাবে ব্যাখ্যা করা বা ব্যক্ত করা। আর্টিকুলেটেড দ্য লিরিসিজম অফ দ্য এজ ইন হিজ সনেটস। লিরিসিজম মানে লিরিক পোয়েম, মানে বর্ণনাত্মক কবিতা। লিরিসিজম অফ দ্য এজ ইন হিজ সনেটস, তার সনেটের মধ্য দিয়ে সেই সময়ের এজ, সেই যুগের, ঠিক আছে, সমসাময়িক ব্যাপারগুলোকে, সেই যুগের ব্যাপারগুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করতেন থ্রু হিজ সনেটস, তার চতুর্দশপদী কবিতাগুলোর মধ্য দিয়ে। Today we celebrate his plots, his heroes and heroines, his blank verse, and the sheer brilliance of his poetry and his imagination as among the best in world literature. তাহলে বর্তমানে আমরা কিভাবে শেক্সপিয়ারকে সেলিব্রেট করি? আমরা শেক্সপিয়ারকে উদযাপন করি তার লেখার মধ্য দিয়ে, তার লেখার মধ্য দিয়ে, তার গল্পের বিভিন্ন নায়ক নায়িকার মধ্য দিয়ে, তার সৃষ্টি অমিত্রাক্ষর ছন্দের মধ্য দিয়ে, এবং দ্য শিয়ার ব্রিলিয়ান্স অফ হিজ পোয়েট্রি। শিয়ার ব্রিলিয়ান্স মানে তীক্ষ্ণ বিচক্ষণতা সমৃদ্ধ বা তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত যে সমস্ত তথ্য বা যে সমস্ত উপকরণ তার পোয়েমের মধ্য দিয়ে আমরা খুঁজে পাই। এবং আর কিসের মধ্য দিয়ে আমরা বর্তমানে শেক্সপিয়ারকে উদযাপন করি, সেলিব্রেট করি? অ্যান্ড হিজ ইমাজিনেশন, তার কল্পনা শক্তি, তার অসাধারণ কল্পনা শক্তি অ্যাজ অ্যামাং দ্য বেস্ট ইন ওয়ার্ল্ড লিটারেচার। তার এই সকল বিষয়গুলি তাকে ওয়ার্ল্ড লিটারেচারের ক্ষেত্রে, বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে অন্যান্য অনেকের মধ্যে শ্রেষ্ঠ করে তুলেছে। আর তার এই বিষয়গুলির মধ্য দিয়েই আমরা বর্তমান যুগেও শেক্সপিয়ারকে সেলিব্রেট করি। ঠিক আছে, এবার আসি আমরা কবিতাটির ক্ষেত্রে। কবিতা এতক্ষণ আমরা বিভিন্ন ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে আমরা প্রথমে জানলাম ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে, তারপরে আমরা কিছুটা জানলাম কবি পরিচিতি। এবার আমরা আবার কবিতায় ফিরে যাচ্ছি। মেন টেক্সটটা শুরু করার আগে অল্প হলেও কবিতা সম্পর্কে একটু যদি জানা না থাকে, কবিতা কী বিষয়ে পড়ছি, তাহলে শুধু ওই লাইন বাই লাইন বাংলা মানে জানলাম, তাহলে কিন্তু আমাদের 12-এর ইংরাজি পড়া হচ্ছে না, তাহলে সেটা ক্লাস 5-এর পড়ার মতন হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো। Shall I compare thee to a summer's day is sonnet 18 in Shakespeare's sonnet sequence of 154 sonnets. বলছে 154টি শেক্সপিয়ারের লেখা 154টি সনেটের মধ্যে Shall I compare thee to a summer's day হলো শেক্সপিয়ারের 18 নাম্বার সনেট। ঠিক আছে, হিজ ফর্ম অফ দ্য সনেট, এই যে সনেটটা তার গঠনটা কি, গঠন শৈলীটা, শেক্সপিয়ারের এই সনেটের গঠন শৈলীটা কি, সেটা কি দেখো। 14 লাইন্স অফ আয়াম্বিক পেন্টামিটার এন্ডিং ইন আ রাইমড কাপলেট। 14 লাইন্স
14 লাইনের আয়াম্বিক পেন্টামিটার। এবার এই যে মিটারটা কি সেটা বোঝানোর জন্য আমার বোর্ড ওয়ার্ক করা দরকার, কিন্তু এই মুহূর্তে তো বোর্ড নেই আমার কাছে। তার জন্য আমি এই মিটারটা সম্পর্কে তোমাদেরকে আমি ক্লাসে পরে বোর্ড ওয়ার্ক করে বুঝিয়ে দেবো। 14 লাইন্স অফ আয়াম্বিক পেন্টামিটার এন্ডিং ইন আ রাইমড কাপলেট। ঠিক আছে, একটা ছান্দিক কাপলেটের মধ্য দিয়ে শেষ হচ্ছে। ইজ নোন অ্যাজ দ্য শেক্সপিয়ারিয়ান সনেট। তাহলে যদি শেক্সপিয়ারিয়ান সনেটের বৈশিষ্ট্য বলা হয় বা শেক্সপিয়ারিয়ান সনেট কাকে বলে বা কি যদি বলা হয়, তাহলে এটা তোমরা উত্তরে লিখতে পারো, হিজ ফর্ম অফ সনেট 14 lines of iambic pentameter ending in a rhymed couplet is known as the Shakespearean sonnet. It has 3 quatrains followed by a couplet and follows the characteristic rhyme scheme ABAB, CDCD, EFEF, GG. বলছে ইট হ্যাজ 3 quatrains, মানে 3টা স্তবক। আমি তোমাদেরকে বলেছি প্রতিটি স্তবকে 4টা করে লাইন থাকবে এবং শেষে গিয়ে একটি এন্ডিং কাপলেট থাকবে, কনক্লুডিং কাপলেট থাকবে। ঠিক আছে, আর রাইম স্কিমটা কি হবে? রাইম স্কিমটা হবে ABAB, CDCD, EFEF, GG। এবার ABAB, CDCD এটা আমি একটু বলছি তোমাদেরকে, দেখো বুঝতে পারো কিনা, আমি ক্লাসে এটাও বোর্ড ওয়ার্ক করে দেবো। আচ্ছা দেখো, প্রথম লাইনটি যদি আমরা এ ধরে থাকি, প্রথম লাইনটিকে যদি আমরা এ ধরে থাকি, তাহলে প্রথম লাইনের লাস্ট ওয়ার্ডটার দিকে তাকাও। প্রথম লাইনের লাস্ট ওয়ার্ডটাকে যদি আমরা দেখি ডে, তাহলে প্রথম স্ট্যান্ডার থার্ড লাইনের লাস্ট ওয়ার্ডটা দেখো মে, ডে অ্যান্ড মে, উচ্চারণগত মিল আমরা পাচ্ছি। তাই এ দুটিকে আমরা ছোট হাতের এ দিয়ে সিগনিফাই করি। ঠিক আছে, সেকেন্ড লাইনে দেখো লাস্ট ওয়ার্ডটা আছে টেম্পারেট। ঠিক আছে, আর ফোর্থ লাইনের লাস্ট ওয়ার্ডটা আছে ডেড। এই দুটোর ক্ষেত্রেও কি হচ্ছে, উচ্চারণগত মিল আমরা পাচ্ছি। এই দুটোকে আমরা বি দিয়ে সিগনিফাই করি, ছোট হাতের বি দিয়ে। তাহলে ABAB আসলো। একই রকমভাবে যেহেতু ছোট হাতের AB এটা চলে গেল, সেকেন্ড স্ট্যান্ডার ক্ষেত্রে আমরা আর ABতে আসবো না, আমরা করবো CD। একই রকমভাবে পরেরটা থার্ডে গিয়ে করো EF। তারপরে কনক্লুডিং কাপলেটে দেখো দুটো লাইনেরই লাস্ট ওয়ার্ড দুটো উচ্চারণগত মিল আছে, তার জন্য ওটা হয়ে যাচ্ছে GG। বুঝতে পারছো? যদি বুঝতে না পেরে থাকো, এই মিটার আর রাইম স্কিমটা আমি তোমাদেরকে আবার ক্লাসে বোর্ড ওয়ার্ক করে বুঝিয়ে দেবো। Some of the themes that he explores in his sonnets are the ravages of time, the brevity of life and beauty, love, and the timelessness of poetry that can capture beauty and love. বলছে some of the themes that he explores in his sonnet, তার সনেটের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু সনেটের থিমের ক্ষেত্রে, বিষয়বস্তুর ক্ষেত্রে কি থাকছে, আমরা দেখতে পাচ্ছি র্যাভেজেস অফ টাইম, সময়ের ক্ষণস্থায়িত্ব। ঠিক আছে, র্যাভেজেস অফ টাইম। হ্যাঁ, আর কি থাকছে? ব্রেভিটি অফ লাইফ। র্যাভেজেস অফ টাইম, সময়ের সাথে সাথে সব জিনিস কি হচ্ছে, একটি নিঃশেষ হওয়ার দিকে এগোচ্ছে। কেমন? যেমন ধরো আজ 20 বছর বয়সী একটি ছেলে বা মেয়ের সাথে আমরা যদি 60 years old একজন ম্যান বা ওম্যানের তুলনা করি, সৌন্দর্যগত বলো বাহ্যিকগত বলো তুলনা যদি আমরা করি, তাহলে কি সেটা ম্যাচ করবে? নিশ্চয়ই ম্যাচ করবে না। একটা 20 বছর বয়সী ছেলে বা মেয়ের যে সৌন্দর্য, নিশ্চয়ই একটা 60 years old ম্যান অর ওম্যানের সৌন্দর্য সেম হবে না। তার মানে কি 20, 20 and 60 মাঝখানে কি হচ্ছে 40 ইয়ার্সের গ্যাপ। 40 ইয়ার্স এগিয়ে যাচ্ছে সেই 60 years old ম্যান অর ওম্যান। তার মানে এই 60 years র্যাভেজেস অফ টাইমে কি হচ্ছে, তার অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ফিজিক্যাল অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে বলেছে ব্রেভিটি অফ লাইফ, সময়ের কাছে আমাদের জীবনের ক্ষণস্থায়িত্ব। আমরা প্রত্যেকেই জানি জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, তাই তো? আমরা কেউই অমর নই। ঠিক আছে, আমরা প্রত্যেকেই মরণশীল, আমরা এটা জানি। তার মানে কি সময়ের সাথে সাথে আমরা প্রত্যেকেই একদিন ধূলিসাৎ হয়ে যাব, আমরা মাটির সাথে মিশে যাব, তার মানে আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী।
ব্রেভিটি অফ লাইফ, বুঝতে পারলে? অ্যান্ড আর কি, বিউটি লাভ, সৌন্দর্য, ভালোবাসা, অ্যান্ড দ্য টাইমলেসনেস অফ পোয়েট্রি, পোয়েট্রির কোনো টাইম হয় না, সময়হীন, দ্যাট ক্যান ক্যাপচার বিউটি অ্যান্ড লাভ, সেই পোয়েট্রির মধ্য দিয়েই ভালোবাসা এবং সৌন্দর্যকে ধরে রাখা, এই যে বিষয়বস্তু, এই যে বিষয়টি, এটা শেক্সপিয়ারের অনেক কবিতার মধ্যে আমরা খুঁজে পেয়েছি, অনেক কবিতার মধ্য দিয়ে কবি এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। In Sonnet 18, Shakespeare captures forever the beauty of this young person in the very form of the poem. আমি প্রথমেই বলেছি সনেট নাম্বার 18টা তার বন্ধুকে ডেডিকেট করে লেখা হয়েছে। তো বলেছে এখানে এই সনেট নাম্বার 18-এ শেক্সপিয়ার ক্যাপচার্স, তিনি ধরে রাখার চেষ্টা করেছেন, ফর এভার, চিরকালের জন্য ধরে রাখার চেষ্টা করেছেন, দ্য বিউটি অফ দিস ইয়াং পারসন ইন দ্য ভেরি ফর্ম অফ দ্য পোয়েম। ঠিক আছে, পোয়েমের লাইনের মধ্য দিয়ে, কবিতার লাইনের মধ্য দিয়ে কবি ধরে রাখার চেষ্টা করেছেন কি না, বন্ধুর সৌন্দর্যকে। The poet therefore believes that this beauty so inscribed in poetry becomes a thing forever. কবি বিশ্বাস করেন, কি বিশ্বাস করেন? কবি বিশ্বাস করেন যে কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা আমার বন্ধুর সৌন্দর্য কোনো সময়, কোনো কালেই ছিনিয়ে নিতে পারবে না। আর ছিনিয়ে নিতে পারবে না ফলে কী হবে? সেটা নিঃশেষও হবে না। আর নিঃশেষ না হওয়ার ফলে সেটা কী হয়ে থাকবে? অমর হয়ে থাকবে, চিরস্থায়ী হয়ে থাকবে। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাভ পোয়েমস, সনেট নাম্বার 18। ঠিক আছে, অনেকগুলি লাভ পোয়েমের মধ্যে, লাভ পোয়েম শুধুমাত্র লাভার অ্যান্ড বিলাভেডের মধ্যে হবে সেটা কিন্তু ভাবলে চলবে না। ঠিক আছে, ইংরেজি সাহিত্যে লাভ পোয়েম মানে ওই মুচকি মুচকি একটু হাসি পাচ্ছে সেরকম হাসলে কিন্তু চলবে না। লাভ পোয়েম সেটা একজন বন্ধুর উদ্দেশ্যে লিখতে পারে, একজন কবি প্রকৃতির উদ্দেশ্য, প্রকৃতিকে ভালোবেসেও লাভ পোয়েম লিখতে পারে। ঠিক আছে, অতএব মুচকি মুচকি হাসার কোনো কারণ নেই। লাভ পোয়েম মিনস এখানে বন্ধুর সৌন্দর্যকে কবি যে সনেট নাম্বার 18-এর মধ্যে দিয়ে তুলে ধরেছেন, প্রেজুমেবলি অ্যাড্রেসেস আ ইয়াং ম্যান। নিঃসন্দেহে এখানে কাকে অ্যাড্রেস করা হয়েছে এই সনেট নাম্বার 18 এই লাভ পোয়েমটি? তার একজন বন্ধুকে। ইন দ্য ফার্স্ট কোয়াট্রেন, মানে প্রথম 4 লাইন, প্রথম স্তবকের প্রথম 4 লাইনে দ্য পোয়েট এস্টাবলিশেস দ্য সিমিলি। সিমিলি মিনস তুলনামূলক কিছু উপমা, কিছু বর্ণনা। ঠিক আছে, কবি এখানে তুলনা করেছেন। অ্যান্ড প্রবাবলি দ্য ইয়াং ম্যানস সুপিরিয়রিটি। আর যখনই তুলনা করেছেন কিসের সাথে, সেটা কবিতার টাইটেলেই আমরা পড়েছি, সামারদের সাথে। যখনই সামারদের সাথে কবিতার বন্ধুর সৌন্দর্যকে তুলনা করেছেন, তখনই বারবারই কবির কাছে বন্ধুর সৌন্দর্য অনেক বেশি সুপিরিয়ার হয়েছে, অনেক বেশি সুন্দর মনে হয়েছে। প্রকৃতির সামারদের থেকে তার বন্ধুর সৌন্দর্য যেন অনেক বেশি নির্মল। ঠিক আছে, ইন দ্য সেকেন্ড কোয়াট্রেন, দ্বিতীয় স্তবকের 4 লাইনের ক্ষেত্রে দ্য পোয়েট কনসিডার্স দ্য চেঞ্জিং ফেস অফ সামার। কবি বর্ণনা করেছেন কি, গ্রীষ্মকালীন দিনগুলি কিন্তু এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, সেগুলি চেঞ্জ হয়, সময়ের সাথে সাথে সেগুলি চেঞ্জ হয়, সেগুলি এক জায়গায় সীমাবদ্ধ থাকছে না। ইন দ্য থার্ড কোয়াট্রেন দ্য পোয়েট বেস্টোজ, তৃতীয় স্তবকের 4 লাইনে কবি বর্ণনা করেছেন, কবি স্থাপন করতে চেয়েছেন, বেস্টোজ করতে চেয়েছেন, এস্টাবলিশ করতে চেয়েছেন, কি করতে চেয়েছেন? আনচেঞ্জেবিলিটি টু দ্য ইয়াং ম্যান থ্রু পোয়েট্রি। কবিতার মধ্য দিয়ে কবি তার বন্ধুর সৌন্দর্যকে অপরিবর্তনীয় করে রাখতে চেয়েছেন। থার্ড কোয়াট্রেনে ইন দ্য ফাইনাল কাপলেট, লাস্ট 2 লাইনে, লাস্ট কনক্লুডিং কাপলেটের মধ্য দিয়ে দ্য পোয়েট আন্ডারলাইন্স দ্য ইটার্নাল বিউটি অফ দ্য ইয়াং ম্যান হোয়েন ইট বিকামস ইনস্ক্রাইবড ইন পোয়েট্রি। লাস্ট কনক্লুডিং কাপলেটে কবি কি বলেছেন? দ্য ইটার্নাল বিউটি অফ দ্য ইয়াং ম্যান। কবি কি স্থাপন করতে চেয়েছেন? তার লাস্ট কনক্লুডিং কাপলেটে কবি কি বলতে চেয়েছেন? বলছেন দ্য ইটার্নাল বিউটি অফ দ্য ইয়াং ম্যান হোয়েন ইট বিকামস ইনস্ক্রাইবড ইন পোয়েট্রি। বন্ধুর সৌন্দর্য চিরস্থায়ী হতে পারে, অমরত্ব লাভ করতে পারে,
কিসের মধ্য দিয়ে? না, কবিতার মধ্য দিয়ে। কি করে কবিতার মধ্য দিয়ে অমরত্ব লাভ করবে? কারণ কবিতা আমরা পাঠকবর্গ যতবার পাঠ করব ততবারই বন্ধুর সৌন্দর্য আমাদের দ্বারা পঠিত হবে। ঠিক আছে? ঠিক তার মধ্য দিয়েই বারবার আমরা শেক্সপিয়ারের সাথে সাথে তার বন্ধুকে মনে করব, তার বন্ধুর সৌন্দর্যকে সেলিব্রেট করব। এইভাবেই বন্ধুর সৌন্দর্য কবিতার মধ্য দিয়ে আমাদের পাঠকবর্গের মধ্য দিয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। আজকে থাকলো শুধু ইন্ট্রোডাকশনটা, কবি পরিচিতি, টাইটেলের সিগনিফিকেন্স, ঠিক আছে, আর হচ্ছে তোমাদের কবিতার ইন্ট্রোডাকশনটা থাকলো। তোমরা বাড়িতে পড়ো, এতটুকু পড়ো, পড়ে আমাকে জানাও, ঠিক আছে, যে ঠিকঠাক আছে কি না। তারপর নেক্সট ডেতে তোমাদের রিপ্লাই পাওয়ার পর কিন্তু, হ্যাঁ, নেক্সট ডেতে আমি টেক্সটটা নিয়ে আলোচনা করব, মানে কবিতাটা টেক্সটটা নিয়ে আলোচনা করব। আর হচ্ছে কিছু তোমাদেরকে তাহলে আমি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনও আমি দিয়ে দেবো। কোয়েশ্চেনগুলো আমাকে ওই লিখে লিখে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর দরকার নেই, আমার মোবাইলে অত মেমোরি নেই, ঠিক আছে, আমার মোবাইলে অত স্পেস নেই ওই সব ছবি টবি ওই জমা করে রাখার মতো। তোমরা খাতায় লিখো, আমি স্কুল খুললে পরে ক্লাসে চেক করে দেবো। ওকে, দেন বি সেফ অ্যান্ড স্টে হোম। ওকে, বাই।